আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে দলই সরকার গঠন করুক না কেন তাদের যাত্রা শুরু হবে এক কঠিন অর্থনৈতিক বাস্তবতার ভেতর দিয়ে। রাজনৈতিক পরিবর্তনের মুহূর্তে অর্থনীতির সামনে যে সংকেতগুলো স্পষ্ট হয়ে উঠছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে নিম্ন জিডিপি প্রবৃদ্ধি, দুর্বল ব্যাংকিং খাত, উচ্চ মূল্যস্ফীতি এবং বাড়তে থাকা রাজস্ব ব্যয়ের চাপ। সর্বশেষ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩.৯৭%, যা কোভিড পরবর্তী ব্যতিক্রমী সময় বাদ দিলে স্বাভাবিক অর্থনৈতিক ধারায় প্রায় নজিরবিহীন। দীর্ঘদিন ধরে যে উচ্চ প্রবৃদ্ধির ওপর অর্থনীতি দাঁড়িয়েছিল সেখান থেকে এই পতন অর্থনীতির কাঠামোগত দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। বিনিয়োগ স্থবিরতা, আমদানি রপ্তানিতে ধীর গতি এবং অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতা সব কিছুর প্রভাব একত্র হয়ে প্রবৃদ্ধির গতি শ্লথ করে দিয়েছে। এই নিম্ন প্রবৃদ্ধির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে দেশের ভঙ্গুর ব্যাংকিং ও আর্থিক খাত। খেলাপি ঋণের পাহাড় ইতিমধ্যেই 6,44,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা প্রকৃত পরিস্থিতির দৃশ্যমান অংশ মাত্র। আইনি ফাঁকফোকর ও পুনঃতফসিলের আড়ালে থাকা ঋণ যুক্ত হলে চিত্র আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এর ফল ভোগ করছেন ব্যবসায়ীরা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যেমন নতুন ঋণ পাচ্ছেন না, তেমনি বড় ব্যবসায়ীরাও এলসি খোলা, আমদানি ব্যয় ও বৈদেশিক লেনদেনের বাড়তি জটিলতার মুখে পড়ছেন। ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি কার্যত থমকে আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির চাপ। 3 বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অন্তর্বর্তী সরকার কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও মূল্যস্ফীতি এখনো স্বস্তিকর পর্যায়ে নামেনি। উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংকিং খাত ও নিম্ন বিনিয়োগ, এই 3টি উপাদান একত্রিত হয়ে জিডিপি প্রবৃদ্ধির ওপর স্থায়ী চাপ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে নতুন সরকারের সামনে ঋণ ব্যবস্থাপনা হয়ে উঠবে সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি। রাজস্ব ঘাটতি, উন্নয়ন ব্যয়, সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ সব মিলিয়ে ব্যয়ের চাপ ক্রমেই বাড়ছে। অথচ কর জিডিপি অনুপাত মাত্র 7.2% সীমাবদ্ধ থাকায় অভ্যন্তরীণ উৎস থেকে পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ করাই কঠিন হয়ে পড়েছে। ফলে অতিরিক্ত ঋণের দিকে ঝুঁকলে মূল্যস্ফীতি ও আর্থিক স্থিতিশীলতার ওপর নতুন করে চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। এমন বাস্তবতায় ঋণ গ্রহীতাদের জন্য সতর্কতার বার্তাও স্পষ্ট। অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে দীর্ঘমেয়াদী ঋণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সুদের হার স্থিতিশীল থাকবে এমন নিশ্চয়তা নেই। ডলার সংকট ও আমদানি ব্যয়ের চাপ বাড়লে ব্যবসার ব্যয় হঠাৎ করেই অনেক বেড়ে যেতে পারে। ব্যাংকগুলো খেলাপি ঋণের বোঝা সামলাতে গিয়ে ভবিষ্যতে ঋণ প্রদানের আরও কঠোর অবস্থান নিতে পারে। ফলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় পর্যায়ে ঋণ নেওয়ার আগে নগদ প্রবাহ, বাজার পরিস্থিতি ও পরিশোধ সক্ষমতা বাস্তবসম্মতভাবে বিবেচনা করা এখন অত্যন্ত জরুরি। এই চ্যালেঞ্জের মাঝেই গত 18 মাসে অন্তর্বর্তী সরকার একাধিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়েছে, যার প্রভাব ভবিষ্যৎ অর্থনীতিতে বহমান থাকবে। চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও 30 বছর পরিচালনার দায়িত্ব ডেনমার্কের এপিএম টার্মিনালসকে দেওয়া হয়েছে। পতেঙ্গা টার্মিনাল নিয়ে চুক্তি হয়েছে একটি সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে। সর্বশেষ নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ, যা আগামী বহু বছর ধরে বাণিজ্য ও রাজস্ব কাঠামোকে প্রভাবিত করবে। একই সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত। এর পাশাপাশি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর বেকার ভাতা, সহজ ঋণ এবং সামাজিক নিরাপত্তা সম্প্রসারণের একের পর এক প্রতিশ্রুতি। কিন্তু দুর্বল অর্থনৈতিক বাস্তবতায় এসব ব্যয় বহনের অর্থ কোথা থেকে আসবে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর কোথাও নেই। অর্থনীতিবিদরা বারবার সতর্ক করে বলছেন যে সরকারের মেয়াদের শেষ দিকে নেওয়া এসব ব্যয়বহুল সিদ্ধান্ত আগামী সরকারের জন্য বড় ধরনের রাজস্ব বোঝা তৈরি করছে। অন্তর্বর্তী সরকার উন্নয়ন ব্যয়ে কাটছাট করে অপচয় কমানোর ঘোষণা দিলেও বাস্তবে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখা হয়নি। বেতন,
ভাতা ও নিয়মিত ব্যয় বেড়েছে এমন সময় যখন রাজস্ব আহরণ ছিল একদমই দুর্বল। ফলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সীমিত আর্থিক পরিসরের মুখে পড়ছে। সবচেয়ে বড় চাপের জায়গা হয়ে উঠেছে জাতীয় বেতন কমিশনের সুপারিশ। একটি প্রাথমিক হিসাব অনুযায়ী শুধু সরকারি মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। অন্যান্য খাত যুক্ত হলে এই ব্যয় আরও বাড়বে। যদিও অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করবে না বলে জানিয়েছে, অর্থনীতিবিদদের মতে এই ঘোষণাই ভবিষ্যৎ সরকারের ওপর প্রত্যাশাগত চাপ তৈরি করছে। এ ধরনের ব্যয় ঋণ নিয়ে বা টাকা ছাপিয়ে ঋণগুলো মেটানো গেলে মূল্যস্ফীতি আরও বাড়বে। বাস্তবে সামনে থাকে মাত্র দুটি পথ: রাজস্ব বাড়ানো অথবা অন্য খাতে ব্যয় কমানো। কিন্তু কর জিডিপি অনুপাতে এত নিচে থাকায় দ্রুত রাজস্ব বাড়ানো অত্যন্ত কঠিন, আর বড় অঙ্কের ব্যয় সাশ্রয়ের সুযোগও সীমিত। এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, স্বাস্থ্য সহায়তা, খাদ্য বান্ধব কর্মসূচি ও বিভিন্ন খাতে ভর্তুকি সব মিলিয়ে সরকারের চলতি ব্যয় আগামী অর্থ বছরে আরও কয়েক হাজার কোটি টাকা বাড়বে। সামাজিক দিক থেকে এগুলো গুরুত্বপূর্ণ হলেও অর্থনৈতিকভাবে এগুলো নতুন সরকারের জন্য চাপের উৎস হয়ে উঠছে। সব মিলিয়ে অর্থনীতিবিদদের সতর্কতা এক জায়গায় এসে মিলছে: নির্বাচন পরবর্তী অর্থনীতি সহজ পথে হাঁটবে না। জিডিপি প্রবৃদ্ধি পুনরুদ্ধার, ব্যাংকিং খাতের সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং একই সঙ্গে রাজনৈতিক প্রতিশ্রুতির চাপ সামাল দেওয়া, এই বহুমুখী চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। সময় মতো রাজস্ব সংস্কার ও ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ না করা হলে সরকারি অর্থায়নের সংকট আরও গভীর হওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বড় বাস্তবতা।